ভোটারদের বলছি, মানুষ অনেক আছে। যদি 16 লক্ষের অধিক ভোটার সবাই পার্লামেন্টে গিয়ে বলে, শাসনের লোক পার্লামেন্টে গিয়ে বলে আমার এই সমস্যা, মধ্যমগ্রাম শহরের মানুষজন পানীয় জলের সমস্যা, ড্রেনেজের সমস্যা, যার সমস্যা আছে সবাই যদি বলে, আমাদের বলার এনার্জি থাকলেও যিনি শুনবেন তার এনার্জি থাকবে? স্বাভাবিকভাবে 10 লক্ষের লিমিটেশন ছিল, বাড়তে 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 কোনো জায়গায় 18 লক্ষ হয়েছে, কোনো জায়গায় 17 লক্ষ, কোনো জায়গায় 14 লক্ষ মানুষের। এই 140 কোটি মানুষের মধ্যে আমরা 543 জনকে পাঠাই পার্লামেন্টের মধ্যে। কারণটা কি? এনারা আইন তৈরি করবে বা কোনো আইন তৈরি আছে সেটাকে সংশোধন করবে। কাদের জন্য সংশোধন হবে বা কাদের জন্য আইন হবে? কোনো আদানি আম্বানিদের জন্য নয়, কোনো গোয়েঙ্কাদের জন্য নয়, এক কথায় কোনো কর্পোরেটদের জন্য আইন তৈরি বা সংশোধন নয়। যারা ভোট দিয়ে চাওয়ালাকে প্রধানমন্ত্রী বানিয়েছে, যদিও প্রধানমন্ত্রী কবে, চায়ের দোকান কোথায়, তার হাতের চা কে খেয়েছে, পৃথিবীর 8ম আশ্চর্যের মধ্যে একটা, যে আমরা এখনো খুঁজে পেলাম না তাকে, কাকে তিনি চা খাইয়েছেন বা তার চা কে খেয়েছেন, তাকে ওই বিষয়ে যাচ্ছি না। জনগণের হাতে এত ক্ষমতা সংবিধান দিয়েছে, আপনার আমার হাতে এত ক্ষমতা দিয়েছে সংবিধান। বিনয় বাদল দীনেশের আত্মবলিদানের ফলে, শহীদ আশফাকুল্লাহর আত্মবলিদানের ফলে, প্রীতিলতা ওয়াদ্দেদের আত্মবলিদানের ফলে, আপনার বিরসা মুন্ডার আত্মবলিদানের ফলে, ভগৎ সিং এর আত্মবলিদানের ফলে, যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা কারো আত্মবলিদান আত্মত্যাগের ফলে যে আমরা পাওয়ারফুল সংবিধান পেয়েছি, সেই সংবিধান কিন্তু আপনার হাতে দিয়েছে যে পাওয়ারটা আপনি চাইলে আপনার এলাকার চা বিক্রেতাকেও প্রধানমন্ত্রীর আসনে বসাতে পারবেন। গর্ব করে বলি আমরা যে এই দেশ আমাদের এত ক্ষমতা দিয়েছে, কিন্তু কথা হচ্ছে এই 543 জনকে আমরা পাঠাচ্ছি কিসের জন্য? জনগণের জন্য আইন তৈরি হবে, কিন্তু এরা জনগণের বাদে কর্পোরেটদের জন্য আইন তৈরি করছে। যেমন একটা উদাহরণস্বরূপ বলছি আপনাদের, কদিন আগেই কৃষি বিল, সেই ব্রিটিশ পিরিয়ডে ফিরে যাওয়ার চেষ্টা এরা করাচ্ছে আমাদেরকে। ব্রিটিশ ইতিহাস আমাদেরকে নতুন করে মনে করিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। যেমন নীল চাষিদের ক্ষেত্রে ব্রিটিশরা যেভাবে অত্যাচার করত, আমাদের কৃষকদেরকে যেভাবে শোষণ করত, ঠিক ওই টাইপেরই বিল নিয়ে এসে এই পুঁজিপতি আদানি আম্বানিদের সুবিধার্থে তারা নিয়ে আসছে। কিন্তু দুঃখের বিষয়, এই বারাসাত লোকসভার কৃষকরাও তো ভোট দিয়ে পার্লামেন্টে বিদায়ী এমপি মহাশয়াকে পাঠিয়েছিলেন যে আমাদের জন্য কথা বলার। কিন্তু দুঃখের বিষয়, শুভেন্দু অধিকারী মহাশয় যে দলে বর্তমানে আছেন, সেই দলের পক্ষ থেকে কৃষকদের বিরুদ্ধে বিল পাস হয়েছে। তাই কৃষকদের সময় এসেছে আগামী মাসের 1 তারিখে আমরা, জুন মাসের 1 তারিখে আমরা হ্যালো, ব্যাটারি শেষ হয়ে গেছে নাকি বলো তো? এই অনেক ভালো মাইকওয়ালা, ওর রুজি রুটিতে আঘাত দিও না ভাই, ওদের জন্যই আমাদের লড়াই। তো শুভেন্দু অধিকারীরা বর্তমান যে দলে আছেন, কেন বলছি? কালকে শুভেন্দু বাবু কোথায় যাবে গ্যারান্টি নিতে পারবেন? কখন কে কোন দলে আছে বোঝা মুশকিল। আর বারাসাতের যিনি তৃণমূলের হয়ে তিনি কন্টেস্ট করছেন, কেন্দ্রীয় এজেন্সি মিস কল দিয়ে রেখে দিয়েছে তো অলরেডি। টাকা নিয়ে না কি কেসে, এই নারদাগে না কি কেসে অলরেডি কেন্দ্রীয় এজেন্সি মিস কল দিয়ে রেখে দিয়েছে। আগামী দিনে কি হবে আপনারাই বুঝবেন। তো শুভেন্দু অধিকারী মহাশয় বর্তমান যে দলে আছে, সেই দলের উচিত ছিল দেশের কৃষকদের স্বার্থে বিল পাস করা, কৃষকরা যাতে অর্থনৈতিকভাবে এগিয়ে যেতে পারে তার জন্য চিন্তা ভাবনা করা। দুঃখের বিষয়, তার পরিবর্তে কৃষককে কিভাবে শোষণ করা যায় তার ব্যবস্থা করছে। তাই সময় এসেছে কৃষকরা জুন মাসের 1 তারিখে কেন্দ্রের বিজেপি সরকারের যারা কৃষকদের বিরুদ্ধে বিল পাস করিয়েছে, কৃষকদেরকে যারা শোষণ করার চেষ্টা করছিল, তাদের বিরুদ্ধে বিল ভোটটা হবে তো ভাই?
তার সাথে সাথে ভুলে যাচ্ছি না, কৃষকরা যখন তাদের স্বার্থে আঘাত লেগেছিল বলে, তাদের সাথে অন্যায় হচ্ছিল বলে সারা দেশের কৃষকরা যখন আন্দোলনের ডাক দিয়েছিল, আন্দোলনের ডাকের সাথে সাথে ভারত বন্ধের ডাক দিয়েছিল, আমরা কৃষকদেরকে সংহতি জানিয়ে আই ভারত বন্ধকে সফল করার জন্য আমরা রাজপথে নেমেছিলাম কৃষকের পায়ে পা মিলিয়ে। কিন্তু দুঃখের বিষয়, পশ্চিম বাংলার সরকার প্রশাসনকে কাজে লাগিয়ে এবং এই আপনার বিদায়ী এমপির কিছু গুন্ডা মস্তানকে কাজে লাগিয়ে আমাদের বন্ধকে কিন্তু সফল হতে দেয়নি। কৃষকদের বিরুদ্ধে ওই দিনকে যারা রাস্তায় নেমেছিল ওই তৃণমূলকেও একটাও ভোট নয়। আমরা কৃষক, আমরা একটা ভোট দেব না। ভাই, বক্তব্য অনেক দেওয়ার ছিল, কিন্তু গত পরশুদিন যে ঘটনা ঘটেছে, সিরিয়াস বলছি, আমি ভাবছি, আমিও কিন্তু বিএড করেছিলাম, আমারও ইচ্ছে ছিল আর একটু শিক্ষাগত করব, কিন্তু দুঃখের বিষয় আমি একবারই দিয়েছিলাম, তারপর থেকে মনে করে নিয়েছিলাম যে আর হবে না। কারণ আমি যখন, না কাহিনিটা শুনে রাখা ভালো, আমি যখন, তখন আমার জ্ঞান ছিল না এই সাদা খাতার, 12-13 দিকে সম্ভবত। তো আমি এক্সাম দিতে গিয়েছি, তো আমরা যতটুকু পারছি, জ্ঞান যতটুকু আছে লিখছি। আমার পিছনে এক ভদ্র মহিলা, তার আগে আর একটা ভদ্র পুরুষ, দুজন বসেছিল, খুব চীনা পরিচিতির মধ্যে। আবার এখানে এসে চীনা পরিচিত হয়েছে কি বলতে পারবো না, কিন্তু খুব গল্প করছিল। দুবাটাকেই দেখলাম, এক ভদ্র মহিলাকে, ভদ্রকে, তখনও বুঝতাম না যে এটা সাদা খাতার খেলা চলছে। আমরা আমাদের রোল নাম্বার যা এগুলো আছে যথাযথভাবে বলে দিয়েছে, গোল চিহ্নের বাইরে না যায়, আগে ঠিক করলাম। তারপরে যেগুলো কমন এসেছে ঝাঁটাঝাট উত্তর দিয়েছি। কিন্তু ভদ্র মহিলার পেছনে যিনি ছিলেন আর সামনে, আর আমার বাড়াবাড়ি একটু বদ খসলত, কি জানেন, আমি একটু আগে পরে একটু দেখি কোথায় কি হচ্ছে। আমার বাড়াবাড়ি বদ খসলত, এটা ভালো বলতে পারেন, আমার কাছে হয়তো খারাপ হতে পারে, কিন্তু আমি দেখি। এখানে এসে দেখছিলাম এই বিল্ডিংগুলোতে রং হয়নি কেন, সেটাই ভাবছিলাম। তো এইগুলো আমি দেখি। তো এই পরীক্ষা দিতে দিতে যখন দেখছি আমার এবার নাই, আর যতটুকু জ্ঞান ছিল করে দিয়েছি, এখনো টাইম আছে, দেখি আমার পেছনে যিনি ভদ্র মহিলা ছিলেন, ও তখনও ও রোল নাম্বারটা শেষ করতে পারিনি, মানে ওকে একদম ভালো করে শিখিয়ে দিয়েছে গোল রাউন্ডের বাইরে না চলে যায়, ঠিক একইভাবে সামনের। এবার আমি কৌতূহল বসুতে জিজ্ঞাসা করেছিলাম, দিদি আপনার কি একটাও কমন আসেনি? আমি তখনও জানতাম না এই যে সাদা খাতার খেলা চলছে। তো তারপরে আমি বেরিয়ে এসে পরে আমি আমার যারা আছেন শিক্ষকরা আছেন তাদেরকে এসে এরকম শেয়ার করছি, এই হয়েছে। জিজ্ঞাসা করলো কটা কমন পেয়েছো না পেয়েছো, হ্যান ত্যান। আমি বললাম আমার পেছনে তো এই করছিল। তখন জানতে পারলাম যে ওটা সাদা খাতার খেলা। ও যখন শুনেছি আমি আমার অ্যাডমিটটা ছিঁড়ে ফেলে দিয়েছিলাম যে আমার আর লাভ নেই। তো ব্যাপারটা হচ্ছে, যেভাবে রাজ্য সরকার আজকে পর্যন্ত যেভাবে মানুষ পাবলিককে মিসগাইড করছে, মেনে নেওয়া যায় না। এই যে 26,000 ছেলে মেয়ের চাকরিটা বাতিল হলো, আপনাদেরকে একটু জানতে হবে। আমি বুঝতে পারছি না, আমার থেকেও যারা বেশি এক্সপার্ট তারা কেন এক্সপ্লেন এটা ভালোভাবে করছে।